টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে 15 জন সহ দুর্ঘটনায় প্রাণ গেল 27 জনের। ফিটনেসবিহীন গাড়িকে দুষলেন যোগাযোগ মন্ত্রী। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছে মানুষ, ভিড় কমলাপুরে, যাত্রী কিছুটা কম বাসে। কোরবানির পশুর হাটে বৃষ্টির বাগড়া, জমে ওঠেনি বেচাকেনা। হামে আরো 17 শিশুর মৃত্যু, দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রকোপ নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী, মন্তব্য মাহদি আমিনের। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ। পবিত্র হজ শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা। মূল আনুষ্ঠানিকতা আগামীকাল থেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদ সামনে রেখে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 27 জনের। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছে। সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও 12 জনের, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। টাঙ্গাইল ছাড়াও মুন্সিগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ এবং দিনাজপুরের পার্বতীপুরে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বগুড়ায় নিহত হয়েছেন বাবা ছেলে সহ 3 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ যাত্রায় এবার টাঙ্গাইলের সড়কে প্রাণ ঝরল একসাথে 15 জনের। সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার যোগাচর সৈরাতল এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় আরও অন্তত 10 জন আহত হন। নিহত 15 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকায়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি 2 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দাম করে মনে করেন একটা শব্দ হয়েছে, শব্দ শুনে মনে করেন আমরা উঠে আসি যে কি হলো। পরে এসে দেখি যে এভাবে পুলিশ টুলিশ আসলো, আসার পরে মনে করেন 2 জন মনে করেন যে একজন মনে করেন গাড়ির ছিল, 2টা লোক বাঁচাছে। ওই 2টাই মনে করেন চিল্লাচিল্লি শুরু করেছে যে লোক আছে, লোক মরে গেল। তখন মনে করেন আমরা আসা রড মড মনে করেন কাটিয়া টান দিয়ে মনে করেন লাশগুলো বাই করেছি। 30 জন যাত্রী ছিল গাড়ির ভিতরে টাকাতে। 30 জনের মধ্যে মনে করেন 15 জন মারা গেছে। 2 জন আমরা মনে করেন কোদাল আইনা এবং শাবল আইনা খুঁজে উদ্ধার করছি, কিন্তু আরটি উদ্ধার করতে পারি নাই। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রড বোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। তারা ঈদযাত্রায় বাড়ি ফিরছিলেন। ভোর 5টার দিকে কালিহাতীর সৈরাতল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 15 জনের। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া টাঙ্গাইলে যমুনা সেতুর গোল চত্বরে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং 9 জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। এদিকে বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান ও তাঁর 2 বছরের শিশুকন্যা পুষ্প নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আনিসুর রহমানের স্ত্রী আয়েশা বেগম। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটনের একটু আগে 50 গজ আগে এই অ্যাক্সিডেন্টটা ওখানে হয়েছে। যারা স্পট ডেড তারা ওখানেই মারা গেছে, শুয়ে আছে, মাথাটা ফেটে গেছে। আর মেয়ের মা ওখানে বসে আছে। তারপর মেয়ের মার অবস্থাটাও বেশি খারাপ হওয়ার কারণে আমাদের সিএনজিতে আবার তাকে উঠে নিয়ে আমরা হাসপাতালে আসছি। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা 3টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। রবিবার গভীর রাতে দোগাছি ও সমসপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়ায় এসব দুর্ঘটনা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ফিটনেসবিহীন গাড়ি, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। পর্যায়ক্রমে এসব গাড়ি চলাচল বন্ধ করা হবে বলেও জানান তিনি। ফার্মগেট মেট্রো রেল স্টেশনে 65 ঊর্ধ্ব প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় 25% ছাড় কার্যক্রম উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন। আপনি উঠবেন না, আপনি মুক্ত করতে পারছেন না, উঠছে। তো এটা পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল থাকবে না, সেটা আমরা বলেছি যে আবহাওয়া নিউজ যেই কেমন দলগুলি ছাড়ে
নৌ পুলিশ সহ অন্যান্য জায়গায় ভিজিলেন্স টিম আছে, তদারকি আছে, কিন্তু আমার অনুরোধ থাকবে যাত্রীদের এবং লঞ্চ মালিকদের এবং বিআরডব্লিউটি যারা কর্মকর্তারা আছেন তারা আবহাওয়ার নিউজ জেনে তারপরে ভার্টিক্যাল লঞ্চগুলো ছাড়ে। ঈদে ঢাকা ছাড়ার হিড়িক কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভিড়। অনলাইনে টিকিট বিড়ম্বনার কথা জানান যাত্রীরা, তবে যাত্রীর চাপ কিছুটা কম বাস টার্মিনালগুলোতে। ওমর ফারুকের রিপোর্ট। ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে আপনজনের কাছে ফিরতে ট্রেনের প্ল্যাটফর্মে যাত্রীদের ছোটাছুটি। তীব্র গরমে হাত কাঁধে ব্যাগ, কারো কারো সন্তান সহ ট্রেনে ওঠার কষ্ট, তবু শিশুদের চোখে মুখে আনন্দ। দাদু বাড়ি যাচ্ছি ঈদ পালন করতে। আমি আমার নানু বাসায় যাচ্ছি। আমি, আমার বোন, খালামণি আর আমার আম্মু। স্বস্তি বড়দের মনেও, তবে বিলম্বে ট্রেন ছাড়া ও অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। ট্রেন তো 9:10-এ, এখন ওইখানে সম্ভব ডেট দিচ্ছে 10:45, আদৌ 10:45 ছাড়বে কিনা সন্দেহ আছে। 9:45, এখন প্রায় 11টা বাজতেছে, এখনো ট্রেনটা ছাড়তেছে না। বাচ্চাদেরকে নিয়ে বসে রয়েছি। আপনার ট্রেন ছাড়ার কথা আপনার 9:45, এখন বাজে আপনার 11টা, 11:30। তো তাইলে আপনার তো এটা ইয়ে না, মানুষের জন্য আপনার খুব কষ্ট না। অতিরিক্ত যাত্রী চাপ ও বৈরী আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের ট্রেনগুলো কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান রেলের মহাপরিচালক আফজাল হোসেন। রেল লাইন এর উপরে গাছপালাতে এটা রেল লাইনটাকে এটা অবরোধ ব্লক ছিল, এটা ক্লিয়ার করতে সময় লাগছে এটা। আর এছাড়া যেহেতু উত্তরবঙ্গ দীর্ঘ সবচেয়ে লম্বা রুট, এখানে আমাদের প্যাসেঞ্জারও বেশি, প্রত্যেকটা স্টপেজে অতিরিক্ত সময় দিতে হয়। প্রতিটা মনে করেন স্টপেজে আমাদের হয়তো 1-2 মিনিট থাকে, কিন্তু এখানে ধরেন 4-5 মিনিট করে আমাদের দেরি হয়। ঢাকা স্টেশনে আমাদের অনেক সময় ছাড়তে এমনি দেরি হয়, প্যাসেঞ্জার অনেক সময় দৌড়ে এসে ওঠে, এতে করে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেন আমরা একটু সময় নেই এখানে, সাবধানে যাতে ট্রেনটা ছাড়তে পারি। কমলাপুরের বিপরীতে কিছুটা ভিন্ন চিত্র বাস টার্মিনালগুলোতে। এখনও মিল কারখানা ছুটি না হওয়ায় বাসের যাত্রী চাপ কিছুটা কম। যাত্রীর চাপ আসলে অন্যান্য বছরের চেয়ে বছরটা অনেক কম, কারণ এখন অনেক গাড়ি খালি যেতেছে। ভাড়া তো যেমন ব্যানারের গাড়ি যারা আছে তারা তো ভাড়া কখনো ইফতারের সময় বেশি লয় না, লইতে পারে না। বিআরটিআর ভাড়ার চেয়ে বেশি নিলে মামলা হইবে, এই ভয়তে নেয় না। 650 লিখছিল কিন্তু 750 টাকা নিছিল, এবার কিন্তু 650, 650, মানে লিখিত যা নিচ্ছ তাই। আগামী 2-1 দিনে যাত্রী চাপ বাড়বে বলে অপেক্ষা পরিবহন সংশ্লিষ্টদের। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আজও ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নদীপথে বাড়ি ফিরছেন মানুষ। দর্শক, এই মুহূর্তে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি সেখানে। মুহিব, ঈদুল আজহায় সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন, আর সার্বিক নিরাপত্তা শৃঙ্খলায় কি ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? রায়হান, ঈদ যত ঘনিয়ে আসছে সদরঘাটে বাড়ি ফেরা মানুষের ভিড় ততটাই বাড়ছে। আপনাকে জানিয়ে রাখি, যদিও আগামীকাল থেকে পোশাক কারখানাগুলো বন্ধ হওয়ার কথা এবং ছুটি হওয়ার কথা, আগামীকালকে হয়তো এই ভিড় আরো বাড়বে। আপনাকে একটু দেখাতে চাই সেই চিরাচরিত যেই সদরঘাটের দৃশ্য। সদরঘাট বলতেই আমরা ধুলো দূষণ এবং যানজট বুঝি, কিন্তু এবারের কিন্তু দৃশ্যটি একটু আলাদা, অর্থাৎ অনেকটা শৃঙ্খলার মধ্যেই কিন্তু চলে এসেছে পুরো সদরঘাট। আশেপাশে যেমন হকারদের কোনো বিড়ম্বনা নেই, হকারদের ভিড় নেই, এবং যারা এখানে বিশেষ করে শ্রমিক রয়েছেন নৌ টার্মিনালের, সেই শ্রমিকদের টানা হেঁচড়াও লক্ষ্য করছিলাম আমরা। এবং একটি বিশেষ দৃশ্য আমাদের চোখে পড়ছে, বিশেষ করে যারা বয়োবৃদ্ধ অসুস্থ তাদের জন্য ট্রলির ব্যবস্থা, সেটি কিন্তু আসলে প্রশংসা কুড়িয়েছে এখানকার যারা যাত্রী তাদের। এবং এখানে যারা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই বয়স্ক যারা বয়োবৃদ্ধদেরকে সেই অনেক দূর থেকে তারা কিন্তু ট্রলিতে করে, হুইল চেয়ারে করে তাদেরকে নিয়ে আসছেন এবং লঞ্চে লঞ্চে উঠিয়ে দিচ্ছেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই গত ঈদে অর্থাৎ ঈদুল ফিতরের সময় যে সদরঘাটে যে দুর্ঘটনাটি ঘটেছিল, নৌকার থেকে লঞ্চে উঠতে গিয়ে
তারপর কিন্তু পুরোপুরি নৌকা থেকে লঞ্চে ওঠার যে ব্যবস্থা সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং প্রত্যেকটি লঞ্চে কিন্তু ভাড়া নির্ধারিত ভাড়া সেটি টানিয়ে রাখা হচ্ছে এবং ডিজিটাল ডিসপ্লেতে করে সেই ভাড়ার চার্ট দেখেই কিন্তু মানুষ ভাড়া দিচ্ছে। সব মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু অনেকটাই শৃঙ্খলার মধ্যে ফিরে এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে যে ঈদ যাত্রা, সেই যাত্রীদের ভোগান্তি সেটি কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রতিটি লঞ্চের সামনে কিন্তু প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি এবং যখনই লঞ্চ ভরে যাচ্ছে যাত্রীরা উঠে যখন লঞ্চ মোটামুটি ভরে যাচ্ছে তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ তারা কিন্তু লঞ্চ টার্মিনাল ছেড়ে যেতে তাদেরকে বাধ্য করছে। তো তারপরেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, কিছুটা ঝড়ের আভাস রয়েছে, যে কারণে কিন্তু যেই পরিমাণে ভিড় হওয়ার কথা সেটি আমরা লক্ষ্য করছি না। তো সব মিলিয়ে এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদুল আজহায় বাড়ি ফেরা মানুষের বা ঘরমুখ মানুষের ভিড়ের সার্বিক পরিস্থিতির তথ্য। রায়হান। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জমে ওঠার মতো অবস্থা হলেও বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে পুরো দমে শুরু হয়নি কেনাবেচা। কাল মঙ্গলবার থেকে জমবে বলে অপেক্ষা ক্রেতা বিক্রেতা উভয়েরই। তবে এবারও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। শুভ মাহফুজের রিপোর্ট। দেশের নানা প্রান্ত থেকে বাছাই করা পশুগুলো নিয়ে এসেছেন রাজধানীতে খামারিয়ার ব্যাপারীরা। কিন্তু সোমবার বাদশাধে বৃষ্টি, দিনভর বৃষ্টির কারণে জমে ওঠেনি কেনাবেচা। গরু 17টা আসছে পাবনা থেকে, 2টা বিক্রি করছে। বৃষ্টি এই জন্য তো বাজার তো মন দাও নিয়ে আসে 19টা মামা, এখনো একটাও বিক্রি হয়নি। মানে আকাশের অবস্থা ভালো না, তো মানে বৃষ্টি বাদল। দাম আমার কাছে তো যেভাবে আমরা আনছি সেভাবে তো পাইতেছি না, তাতে কমই লাগতেছে। ক্রেতাদের আনাগোনা থাকলেও বেশিরভাগই কেবল ঘুরে ফিরে দেখছেন, করছেন দাম যাচাই। হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। গরু অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, বৃষ্টিতে মানুষের ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে। আশা করি সরকার তো বলছে যে পর্যাপ্ত গরু আছে। বাজারে প্রচুর গরু আসছে, আরও গরু ঢুকতেছে। যেভাবে দাম হওয়ার কথা তার সাথে অনেকটা বেশি চাচ্ছে, এই জন্য গরু কেনা একটু কঠিন হয়ে দাঁড়াইছে আর কি। গরু ভাই আজকে দাম এরা ছাড়ে না, বিক্রি নাই তো। কালকে মনে হয় ইনশাল্লাহ বিক্রি বাইরে যাবো, আজকে দিতেছে না পছন্দের মতো, কিন্তু সেগুলো অনেক বেশি দাম পড়ে যাচ্ছে দেখতেছি। আমার মনে হচ্ছে যে আগামীকাল অথবা এর পরের দিন দাম কমবে। সর্বোচ্চ মুনাফা নিয়ে বাড়ি ফিরতে চান বিক্রেতারা। 70টা গরু আনছি, 3টা গরু বিক্রি করছি, আর হলো এখানে আরও আছে গরু বিক্রি করার আশা, ভালো একটা দাম পাওয়ার আশা করে আসছি এখানে। বাজার এখনো লাগে নাই, লাগলে বোঝা যাবে অনুভবটা কিরকম, তবে একেবারে খারাপ নাই আর কি বাজার। আবহাওয়া যেমনই থাক, মঙ্গলবার থেকে পশুর হাট পুরোপুরি জমার অপেক্ষা হাট সংশ্লিষ্টদের। 165। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। হাম আক্রান্তে রেকর্ড শিশু মৃত্যু যখন ভাবিয়ে তুলছে অভিভাবকদের, তখন সংক্রামক ব্যাধি ও মহামারী প্রতিরোধ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আইইডিসিআর এর প্রায় সবাই ছুটিতে। এমন অবস্থায় বিশেষ ব্যবস্থা না নিলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রয়োজনে সারা দেশের সাথে সংযোগ তৈরিতে দৃশ্যমান কন্ট্রোল রুম খোলারও পরামর্শ তাদের। এদিকে দেশে হামে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 1224 জন। রিপোর্ট মামুন আবদুল্লাহর। মাদারপুর যদি ভালো চিকিৎসা পাইতাম, আমার মাদারপুর শুধু সরকারি কোনো চিকিৎসা পায় নাই, হসপিটালে ওরা ভর্তি করে রাখছে। মাদারপুর শুধু ওষুধের জন্য প্রায় আমার 25,000 টাকা চলে গেছে। আমি মাত্র 20,000 টাকা বেতনে চাকরি করি। সন্তানের অসুখে মায়ের কান্না দেখা গেলেও বাবারা চোখের পানি আটকে রাখার চেষ্টা করেন। কতটা অসহায় শরীয়তপুর সদরের মনের ঢালি, সন্তানকে বাঁচাতে ধার দেনা করে এসেছেন রাজধানীতে। তার মতো অসহায় অভিভাবকের অহরহ দেখা মিলবে রাজধানীর মহাখালীর হাম ডেডিকেটেড হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, হামের সাথে নিউমোনিয়া ও জটিল রোগে আক্রান্ত শিশুদের মৃত্যুর হারই বেশি। তারপর পরশুদিন রাত্রে দেখি যে অবস্থা অত একটা ভালো না, রেশমিটা পুরো চেহারা ভরে আছে, চোখ টোক লাল হয়ে গেছে, পর রাত্রে চালু করে নিয়ে আসছে। বমি, জ্বর, তারপরে ডায়রিয়া, তারপরে মুখে ঘা, খাবার খাইতে পারে না। নবাবগঞ্জ সরকারি হসপিটাল
ওই জায়গায় আপনার হামের ওই রকম কোনো চিকিৎসা নাই, তার জন্য আমাদের ঢাকা আসতে হয়। এই হামের কারণেও নিউমোনিয়াটা অনেক বেশি হয়, তো এই নিউমোনিয়ার জন্যই বেশি হাসপাতালে ভর্তিও হতে হচ্ছে অনেক রোগীকে, এবং মারা যাওয়ার সংখ্যাটাও এই নিউমোনিয়া এবং ব্রেইনে ইনফেকশনের কারণেও অনেক বাচ্চারা মানে বেশি খারাপ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে অনেকে। দেশে যখন প্রতিদিনই হামে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে শিশুরা, যেখানে গত 2.5 দশকের রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 56,000 ছাড়িয়েছে, তখন সংক্রামক ব্যাধি ও মহামারী প্রতিরোধ নিয়ে কাজ করা IEDCR ও জনস্বাস্থ্য অধিদপ্তর জনশূন্য। মানে ওরা কোথায় কই গেছে? ওনারা তো ওনারা বাসায় গেছে, মানে কেউ নাই, এমন চিত্র ভাবিয়ে তুলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও। বলছেন, পরিস্থিতি সামলাতে দরকার ছিল দৃশ্যমান কন্ট্রোল রুমের। এই মহামারী নিয়ন্ত্রণের জন্য যে কাজগুলো, টিকা ছাড়াও সেগুলো সমন্বয়ের জন্য ডিজি হেলথের নেতৃত্বে পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার দৃশ্যমান একটা কেন্দ্র থাকা দরকার, যেটা ভার্চুয়ালিও যোগাযোগ থাকবে বিভিন্ন জেলার সাথে, বিভিন্ন ব্যক্তির সাথে, আবার ফিজিক্যালি শারীরিকভাবেও সেখানে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সময় সময় সেখানে যাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ হতে পারে হাম সংক্রমণ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন জানিয়েছেন, সারা দেশে ইতিমধ্যে 2 কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি বলে উল্লেখ করেন তিনি। সোমবার সকালে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আন্তরিকভাবে কাজ করছে সরকার। দেশের স্বাস্থ্য খাতের অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশ জুড়ে হামের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইপিআই কার্যক্রমের পাশাপাশি ডেকে ডেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হামের ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি বাই দিস টাইম, বাই 28th of May আমরা পরশু দিন আগের দিন আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি ইট ইজ ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে ইপিআই কার্যক্রমের সাথে। ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না, ডাইকা দিতে হবে, কারণ এই দেশের পরিসংখ্যান, পৃথিবীর সকল দেশের পরিসংখ্যান ভুল আছে। কাজে পরিসংখ্যানের উপর নির্ভর না করে উই আর লুকিং ফর দ্য বেবি। যারা ভ্যাকসিন পায় নাই আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাত ওকান্দার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এডিবির প্রেসিডেন্ট মাসাত ওকান্দারের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে এডিবির প্রেসিডেন্ট এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে এডিবি তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। মাহদি আমিন বলেন, লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুত করছে সরকার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জনগণের ভোটে নির্বাচিত সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, বর্তমান সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাতভিত্তিক 180 দিনের কর্ম পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে পুরো রাষ্ট্র কাঠামো একযোগে লক্ষ্য স্থির করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের নেওয়া উদ্যোগ এরই মধ্যে দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবকিছুই নিশ্চিত করা হচ্ছে। আমরা যা কিছু নিয়ে আলোচনা করি না কেন, সেই প্রায় প্রতিটি সংস্কারই বিএনপির 31 দফা থেকে অনুরণিত। তারপর আমরা সবাই মিলে জুলাই সনদে উপনীত হয়েছিলাম, যেটি গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে হয়েছিল। যতটুকু সমঝোতার ভিত্তিতে হয়েছিল এবং সেই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে ঠিক যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। গুম, খুন, হামলা, মামলা এবং দমন পীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা সম্পন্ন করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। লাখ লাখ মুসল্লির মিনায় সমবেত হবার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র ভূমি। সমবেত লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে, হে আল্লাহ, আমি হাজির। হজের মূল আনুষ্ঠানিকতা আগামীকাল। এবার হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 15 লাখেরও বেশি মুসল্লি এসেছেন সৌদি আরবে। হজে আগত মুসল্লিদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি প্রচণ্ড গরমের কারণে বিশেষ ব্যবস্থাও নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। পরম করুণাময়ের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আকুতি নিয়ে সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন লাখ লাখ মুসল্লি। সোমবার ভোর থেকেই মুসল্লিদের পদচারণায় মুখর ঐতিহাসিক মিনা নগরী। রবিবার এশার নামাজের পর থেকেই মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মিনার তাবু নগরীতে পৌঁছাতে শুরু করেন লাখো মুসল্লি। হজ পালনে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পবিত্র ভূমিতে জড়ো হয়েছেন 15 লাখেরও বেশি মুসল্লি। সাথে যোগ দিয়েছেন সৌদি আরবের আরও কয়েক লাখ বাসিন্দা। সারাদিন মিনায় তাঁবুতে অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় এবং রাত্রি যাপন করবেন মুসল্লিরা। মঙ্গলবার ভোরে মুসল্লিরা রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। হজের মূল খুতবা শেষে জোহর ও আসরের নামাজ একসাথে আদায়ের পর সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন মুসল্লিরা। এরপর রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন এবং কঙ্কর বা পাথর সংগ্রহ করবেন তারা। বুধবার ভোরে পুনরায় মিনায় ফিরে বড় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, পশু কোরবানি শেষে মক্কায় গিয়ে বিদায়ী তাওয়াফ ও সাই করার মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হজ পালনে আসা বিপুল সংখ্যক মুসল্লির সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে এবার সমন্বিত ও আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এছাড়াও মিনার ভেতরে যাতায়াত সহজ করতে রয়েছে ডিজিটাল গাইডলাইন সেবা। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া খারাপ থাকলে বাইতুল মোকাররম মসজিদে সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম।
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাতের প্রস্তুতি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। আরও জানান, নারী পুরুষ সহ এবার জাতীয় ঈদগাহ ময়দানে ৩৫,০০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন। নির্ধারিত স্থানে কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে কোরবানি শেষে বর্জ্য বায়োগ্রেডেবল ব্যাগে রাখার আহ্বানও জানান তিনি। বলেন, ৮ ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে। এই কাজে নিয়োজিত থাকবে ১৩,৪৫৩ কর্মী ও ২,১17টি যানবাহন। ১২৭তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। পূবে সূর্যের আলো ফুটতে না ফুটতেই ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধিস্থল। ভিড় জমাতে থাকেন ভক্ত অনুরাগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এদিন কবির সমাধিতে শ্রদ্ধা জানান কবির পরিবার, ভক্ত অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। কবির কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তার অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুরাগীরা বলছেন, সাম্যের সমাজ গড়ে তুলতে হলে নজরুল চর্চা আরও বাড়াতে হবে। এদিকে কবির পরিবারের দাবি, কাজী নজরুলের জন্মদিনকে সাধারণ ছুটি ঘোষণার। শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির সদর দপ্তরে হানা দিয়ে ভাঙচুর আর ধরপাকড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দাঙ্গা পুলিশ। সিএইচপির প্রধান হিসেবে ওজগুর ওজেলের নির্বাচিত হওয়া আপিল আদালতে অবৈধ ঘোষণার জেরে এই বিশৃঙ্খলার সূত্রপাত। তিনি রায় মানতে অস্বীকৃতি জানালে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হওয়া চাপা অসন্তোষ আর সরকারের কঠোর অবস্থান রবিবার সহিংস রূপ নেয়। রাজধানী আঙ্কারায় সিএইচপির প্রধান কার্যালয়ে দাঙ্গা পুলিশ হানা দিলে দলীয় নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় সরকার বিরোধী স্লোগান দেন বিক্ষুব্ধরা। ২০২৪ সাল থেকে সরকারি দমননীতির কারণে চাপের মধ্যে আছে ধর্মনিরপেক্ষ মধ্যপন্থী দল সিএইচপি। দুর্নীতির অভিযোগে এই দলের শতাধিক নির্বাচিত নেতা আর প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ইসলামপন্থী একে পার্টির সরকার। ৭৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিক এবং সিএসপি চেয়ারম্যান কেমেল কিলিকদারোগলুকে ওজগুর ওজেলের স্থলাভিষিক্ত করেছে আদালত। তিনি ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের কাছে পরাজিত হয়েছিলেন। আদালতের এই পদক্ষেপকে তুরস্কের গণতন্ত্রের ইতিহাসে কালো দাগ হিসেবে উল্লেখ করেছে জনসমর্থনের দিক থেকে তৃতীয় স্থানে থাকা কুর্দিপন্থী ডেমোক্রেসি পার্টি। ২০২৬ বিশ্বকাপে দল ঘোষণা করেছে হট ফেভারিট লা ফুরিয়া রোজা খ্যাত স্পেন। সেখানে বার্সেলোনার জয় জয়কার হলেও রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও নেই। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন বিশ্বকাপের জন্য কেমন দল গড়ে তা দেখার প্রত্যাশায় অধীর আগ্রহে প্রতীক্ষায় ছিল ফুটবল প্রেমীরা। শেষ পর্যন্ত হেড কোচ লুইস দে ফুয়েন্তে ২৬ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে বার্সেলোনার ৮ জন ফুটবলারকে সুযোগ দিলেও রিয়াল মাদ্রিদের একজনও রাখেননি। বার্সেলোনা থেকে সুযোগ পাওয়া ৮ জন ফুটবলার হলেন জোয়ান গার্সিয়া, পাউ কুরবাসি, এরিক গার্সিয়া, পেদ্রি, গাভি, দানিয়েলমো, ফররান তেরেস ও লামিনে ইয়ামাল। বিশ্বের সবচেয়ে ধনী এবং সফলতম ক্লাব হলেও স্পেন বিশ্বকাপ দলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকা বিস্ময়কর। তবে এর কারণও আছে। ক্লাবটির প্রধান তারকারা সবাই বিদেশি। দানি কারভাহাল ক্লাব ফুটবল থেকে বিদায় নেওয়া দলে নেই। মধ্যমাঠে পিএসজির ফাবিয়ান রুইজ, আর্সেনালের মার্টিন জুবিমেন্ডি, ম্যান সিটির রদ্রি এবং অ্যাথলেটিকো বিলবাওয়ের নিকো উইলিয়ামস প্রত্যাশা মতোই আছেন দলে। ২০২২ বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। অবশ্য ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে দলটি এবার বিশ্বকাপে ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিলের সাথে হট ফেভারিটের তালিকায় ঠাঁই পেয়েছে। বিশ্বকাপে গ্রুপ এইচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে, নিহত ১৫। দুর্ঘটনায় প্রাণ গেল আরো ১২ জনের। ফিটনেসবিহীন গাড়িকে দুষলেন যোগাযোগ মন্ত্রী। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছে মানুষ, ভিড় কমলাপুরে। যাত্রী কিছুটা কম বাসে, কোরবানির পশুর হাটে বৃষ্টির বাগড়া, জমে ওঠেনি বেচাকেনা। হামে আরো ১৭ শিশুর মৃত্যু, দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রকোপ নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী, মন্তব্য মাহদি আমিনের। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ। পবিত্র হজ শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা। মূল আনুষ্ঠানিকতা আগামীকাল থেকে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।